বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি। আমি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের সিনিয়র শিক্ষক। তোমাদেরকে আজকে আমি অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব অর্থ ও ব্যাংকিং বিষয়ে চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা চ্যাপ্টারটি। আশা করি এই আলোচনা শুনে তোমরা সবাই উপকৃত হবে। প্রথমে তোমরা খাতা, বই এবং কলম সামনে রাখো। আমি আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজন অনুযায়ী খাতায় নোট করবে। চলো আমরা এবার আলোচনায় চলে যাই। প্রথমেই আলোচনা করব অনিশ্চয়তা ও ঝুঁকি কি। মনে করো রহিম 10ম শ্রেণীর ছাত্র। সে আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে এবং জিপিএ 5 পাওয়ার আশা করতেছে। মিস্টার রাশেদ একজন ভালো কৃষক, তিনি এবার ভালো বাম্পার ফলন আশা করতেছেন। ধরো আরেকজন সুমনা, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA পাস এবছর করবে, সে একটা ভালো চাকরির আশা করতেছে। দেখো, এই তিনোটা উদাহরণই কিন্তু অনিশ্চয়তার উদাহরণ, কারণ এগুলি প্রত্যেকটা জিনিস ভবিষ্যতের সাথে জড়িত। কারণ রহিম জিপিএ 5 পেতেও পারে, নাও পেতে পারে। মিস্টার রাশেদ এবার ভালো ফলন পেতে পারেন, আবার নাও পারে। আর সুমনা একটা ভালো চাকরি পেতেও পারে, নাও পেতে পারে। এই জন্য আমরা এই সব বিষয়গুলোকে অনিশ্চয়তার মধ্যে ফেলি। তেমনিভাবে এরকম তেমনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানেও অনিশ্চয়তা দেখা যায়, ব্যবসায়িক ক্ষেত্রেও বিভিন্ন রকম অনিশ্চয়তা দেখা যায়। যেমন ধরো, আগামী বছর তোমার কোম্পানিটি ভালো বিক্রয় করতে পারবে কিনা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা, প্রত্যাশিত মূল্যে তুমি কাঁচামাল ক্রয় করতে পারবে কিনা, এসব ভবিষ্যতের সাথে এগুলি অনিশ্চয়তার মধ্যে। দেখো, এই অনিশ্চয়তা আর এই অনিশ্চয়তার যে অংশটুকু তুমি পরিমাপ করতে পারবা, সেটাই হচ্ছে ঝুঁকি। প্রত্যাশিত ফলাফলের চাইতে যদি প্রকৃত ফলাফল কম হয়, তখনই ঝুঁকির সৃষ্টি হয়। তো আমরা কি বুঝতে পারলাম? অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয় এবং ঝুঁকির যে অংশটুকু আমরা, অনিশ্চয়তার যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারবো, সেটাই হচ্ছে ঝুঁকি। এবার আমরা আসবো অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে পার্থক্য। দেখো, আমি আগেই বলেছি, যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়, তথাপি ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। অনিশ্চয়তা হচ্ছে যেটাকে তুমি পরিমাপ করতে পারো না, যেটার উপর তোমার কোনো হাত নেই। অনিশ্চয়তা যে অংশটুকুকে পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে ঝুঁকি। যেমন ধরো, এবার তোমার কোম্পানির CEO বা প্রধান, উনি হঠাৎ মারা গেলেন। এটা একটা অনিশ্চয়তা, কারণ এই অনিশ্চয়তা কারো কোনো হাত নেই, এটাকে ঝুঁকি বলা যায় না। এটাকে ঝুঁকি বলা যায় না। তেমনি তুমি আবার করতে পারো, দ্বিতীয়ত ঝুঁকি পরিমাপ করা যায়। আর ঝুঁকি পরিমাপ করা যায় বলে তুমি ঝুঁকির পরিমাণটা কমায় নিয়ে আসবে, ক্ষতির পরিমাণটা কমায় নিয়ে আসতে পারো। যেমন ধরো, আগামী বছর তোমার ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় কমে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থাকে। যদি থাকে, তুমি সেই ঝুঁকিটাকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারো, তোমার ক্ষতির পরিমাণটা কমায় নিয়ে আসতে পারো। কীভাবে? যেমন ধরো, আগামী বছর তুমি যদি বিক্রির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে, তুমি অগ্রিম তোমার কোনো দ্রব্যগুলো বিক্রয় করে করতে পারো, অথবা তোমার উৎপাদন কিছুটা কমিয়ে দিতে পারো। বিভিন্নভাবে তুমি ঝুঁকিকে প্রতিরোধ করতে পারো। তার মানে আমি বোঝাতে চাইলাম
অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না, অনিশ্চয়তার উপর কারো কোনো হাত নাই, কিন্তু ঝুঁকি পরিমাপ করা যায় এবং ঝুঁকিকে তুমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকির পরিমাণ কমিয়ে নিয়ে আসতে পারো। এই জন্যই আমরা বলতে পারি যে অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আমি আবারও বলছি, অনিশ্চয়তার উপর কারো কোনো হাত নাই, অনিশ্চয়তা দৈর্ঘ্যঘটিত কারণেও ঘটতে পারে, কিন্তু ঝুঁকি পরিমাপ করা যায়। অনিশ্চয়তার যে অংশটুকুকে পরিমাপ করা যায় সেটাই হচ্ছে ঝুঁকি। ঝুঁকির পরিমাণ কমানো, ঝুঁকির ফলে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটার পরিমাণ, ক্ষতির পরিমাণটা কমানো যায়, অনিশ্চয়তার পরিমাণ কমানো যায় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য রয়েছে। এবার আমরা যাব ঝুঁকির উৎসসমূহ কি। দেখো, প্রত্যেকটি প্রতিষ্ঠানেই ঝুঁকি জড়িত থাকে, প্রত্যেকটি ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি জড়িত থাকে। প্রত্যাশিত ফলাফলের চাইতে প্রকৃত ফলাফল যদি কম বা বেশি হয় তখনই ঝুঁকির উৎপত্তি হয়, এবং খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা থেকেই ঝুঁকি তৈরি হয়। আমি আবার বলছি, খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা থেকেই ঝুঁকি সৃষ্টি হয়। এজন্য ঝুঁকির যদি তুমি ঝুঁকির ফলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির পরিমাণ যদি তুমি কমাই নিয়ে আসতে চাও তাহলে তুমি ঝুঁকির ব্যবস্থাপনা করতে হবে, এবং ঝুঁকির ব্যবস্থাপনা করতে গেলে তোমাকে ঝুঁকির উৎসসমূহ নির্ধারণ করতে হবে। এখন আমরা ঝুঁকির উৎসসমূহ আগে নির্ধারণ করব। আমরা এখানে চলে আসি। ঝুঁকির উৎসসমূহ, ঝুঁকির উৎসসমূহ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্ণয় করা যায়। প্রথমে আমরা আসবো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি এবং দুই হচ্ছে আর্থিক ঝুঁকি। এবং ব্যবসায়িক ঝুঁকিটা কি? ধরো, তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের প্রয়োজন পড়ে। পরিচালনা ব্যয় কোনগুলো? যেমন তুমি পণ্যদ্রব্য ক্রয় করবা, শ্রমিকদের বেতন, প্রচার, বিজ্ঞাপন, তার আরও বিভিন্ন রকম কাজ থাকে। ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ বিল, এগুলো তোমাকে পরিশোধ করতে হয়। এই পরিশোধের অক্ষমতা থেকেই তোমার ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। তুমি যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় যদি ব্যবসায় পরিচালনা ব্যয়গুলো মেটাতে অক্ষম হও তাহলে তোমার ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। এরপর হচ্ছে আর্থিক ঝুঁকি। বাইরে থেকে বা বহিস্থ উৎস থেকে যখন তুমি অর্থ সংগ্রহের মাধ্যমে বা তহবিল সংগ্রহের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাবা তখনই আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। বহিস্থ উৎস থেকে যখন তুমি অর্থ ঋণ নিয়ে যখন তহবিল সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে যাবা তখন সেখানে আর্থিক ঝুঁকি বেশি থাকে, কারণ বহিস্থ উৎস থেকে ঋণ মূলধন সংগ্রহ করার ফলে তোমাকে সেই ঋণের সুদ অবশ্যই তোমাকে প্রদান করতে হবে। আবার তুমি যদি আভ্যন্তরীণভাবে ঋণ নাও তখন তোমাকে আভ্যন্তরীণভাবে ঋণ নিলে ব্যবসা প্রতিষ্ঠানে তখন লভ্যাংশ গ্রহণ করা বাধ্যতামূলক নয়, সেহেতু এতে আর্থিক ঝুঁকি বেশি থাকে। যদি ধরো তুমি ঋণ মূলধন ব্যবহার করে যখন তুমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাবা, যদি প্রতিষ্ঠানটি তখন আর্থিকভাবে লাভজনক না হয় তখন তোমাকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে। যেমন ঋণদাতা প্রতিষ্ঠান তোমার কাছে, তুমি যদি ঋণ পরিশোধ করতে না পারো তারা বিভিন্ন রকম মামলা করে তোমার প্রতিষ্ঠানটি বিলোপ সাধন ঘটাতে পারে। এই জন্য মানে দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই হচ্ছে তোমার আর্থিক ঝুঁকি। এরপর আমরা আসি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে প্রথম যে ঝুঁকিটা আসে সেটা হলো সুদ হারের ঝুঁকি।
তুমি যখন তোমার বিনিয়োগকৃত অর্থ শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয় করবে, তখন সুদ হারের পরিবর্তনের সাথে সাথে তোমার ঝুঁকি তৈরি হবে। সুদ হারের পরিবর্তনের সাথে সাথে তোমার ঝুঁকি দেখা দেবে। সুদ হারের ঝুঁকি, যদি সুদ বেড়ে যায় তাহলে তোমার বিনিয়োগকৃত শেয়ার বন্ডের দাম কমে যাবে, আর যদি সুদ কমে যায় তোমার বিনিয়োগকৃত শেয়ার বন্ডের দাম বেড়ে যাবে। সুতরাং তোমার বিনিয়োগকৃত শেয়ার বন্ডের দাম যে কমে যায়, সুদ হারের ফলে যে কমে যায়, সেটাই হচ্ছে তোমার সুদ হারের ঝুঁকি। এরপর হচ্ছে তারল্য ঝুঁকি। বিনিয়োগকারী যখন তার বিনিয়োগকৃত অর্থ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে হঠাৎ কোনো প্রয়োজনে তার এগুলো নগদায়ন করার প্রয়োজন হয়, তখন আমরা আশা করি যে তার যে বিনিয়োগকৃত অর্থটি সে ভালো মূল্যে বিক্রয় করে একটা ভালো অ্যামাউন্ট বা ভালো টাকা সে পেতে পারে, লাভ করতে পারে। কিন্তু যদি কোনো কারণে তার বিনিয়োগকৃত অর্থ সে সঠিকভাবে নগদান করতে না পারে অথবা লস হওয়ার সম্ভাবনা থাকে, তখন থেকেই তোমার এই তারল্য ঝুঁকির তৈরি হয়। এভাবে আমরা আজকে দুটি দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস আলোচনা করলাম। এখন আমরা যাব ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপের পদ্ধতি। দেখো, আমি বলেছি প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঝুঁকি জড়িত থাকে। প্রত্যাশিত মুনাফার চেয়ে, প্রত্যাশিত আশার চাইতে যদি প্রকৃত মুনাফা কম বা বেশি হয়, তখনই তোমার ঝুঁকির সৃষ্টি হয়। এখন ঝুঁকি বিভিন্নভাবে পরিমাপ করা যায়। তোমাদের পাঠ্য বইয়ে যে ঝুঁকির পদ্ধতিটা দিয়েছে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে। দেখো, আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে আমরা অতীত অর্জিত আয় থেকে যেমন ঝুঁকি নির্ধারণ করতে পারি, তেমনি ভবিষ্যতের প্রত্যাশিত আয় কীভাবে তার ঝুঁকির মাধ্যমে নির্ধারণ করতে পারি। আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আমি আদর্শ বিচ্যুতির সূত্রটি এখন তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। এরপর ভিত্তি করে আমরা আজকে একটি অঙ্ক করব। এই আদর্শ বিচ্যুতির সূত্রটির উপর আমরা আজকে একটি অঙ্ক করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা সবাই আদর্শ বিচ্যুতির একটা অঙ্ক করব। তোমরা আদর্শ বিচ্যুতির অঙ্কটি দেখো। একটি প্রকল্পের 2014 থেকে 2018 সাল পর্যন্ত এই 5 বছরের আয় যথাক্রমে 20%, 5%, -5%, 4% এবং 30%। এখান থেকে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আমি একটি ছক করেছি, তোমরা দেখো ছকে কি কি লিখেছি। প্রথমে লিখছি বছর, এরপরে আয়, গড় থেকে ব্যবধানের বর্গ। বছর 2014 থেকে 2018, 2014, 15, 16, 17, 18 লিখেছি। এখন আমি আয়গুলো লিখব। দেখো, 2014 সালে আয় ছিল 20%, 2011 সালে আয় 5%, 2016 সালে -5%, 17 সালে 15% এবং 18 সালে 30%। এখন আমরা এগুলোর যোগ করব। দেখো, 20 আর 5 25, 25 আর 15 40, 40 আর 30 70%। এখানে 2016 সালে -5%। তো 70 থেকে যদি আমরা -5 বাদ দিই, থাকে কত? 65%। এরপর আমরা গড় আয় নির্ধারণ করব। গড় আয় কীভাবে? আমরা এখানে আয়ের হার দিয়েছি 5 বছরের। এই যোগফল, টোটাল যোগফলটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় আয় পাবো। কে 5 দিয়ে ভাগ করলে 11%। এটা হচ্ছে আমাদের গড়। এখন গড় থেকে ব্যবধান নির্ণয় করব।
আয় হচ্ছে 20%, গড় আয় হচ্ছে 13%, থাকে 7। তারপর 5 বিয়োগ 13, 8 মাইনাস 8, মাইনাস 5 বিয়োগ মাইনাস 13, এখন আমরা এগুলো আমরা বিয়োগ করেছি। এখন আমরা ব্যবধানের বর্গ নির্ণয় করব। ব্যবধানের বর্গ কিভাবে? 7 গুণ 7 49 মাইনাস 8 গুণ মাইনাস 8 64 মাইনাস 18 গুণ মাইনাস 289 কত? 4 17 গুণ 289। এখন আমরা এই সবগুলো সংখ্যা যোগ করব, তাহলে আমরা পাবো 730। আমরা ব্যবধানের বর্গের যোগফল পেয়ে গেছি 730। এখন আমরা ব্যবধানের বর্গের গড় বের করব। এখানে 730 ভাগ n বিয়োগ 1, এখানে n হচ্ছে তোমার মোট বছর, কত বছরের আয় আমরা করেছি। সুতরাং তাহলে আদর্শ বিচ্যুতি কি দাঁড়ালো আমাদের? একশো 82.5 যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পাবো 13.5%। এই পদ্ধতিতে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। মনে রাখবো, আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতির মান বড় হইলে প্রতিষ্ঠানের ঝুঁকিটা বেশি থাকে, আদর্শ বিচ্যুতির ছোট মান প্রতিষ্ঠানের ঝুঁকি তাহলে কম থাকে। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? কোনো প্রতিষ্ঠানের আদর্শ ঝুঁকি যেটা আদর্শ মান বা আদর্শ বিচ্যুতি যেটা কম হবে, আমরা সেই ব্যবসাটাকে গ্রহণ করব। তোমরা এগুলো বাসায় বাড়ির কাজ হিসেবে করবে, চ্যাপ্টারটি ভালো করে রিডিং করবে, বিষয়গুলো আয়ত্ত করবে। বিষয়গুলো আয়ত্ত করার মাধ্যমে আমাদের যে সৃজনশীল পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পরীক্ষার খাতায় মনের মাধুরী মিশিয়ে লিখবে, মূল বক্তব্যটা ঠিক রাখবে। আর তোমরা এগুলো সব বাড়ি কাজ করে আমাকে পরবর্তী ক্লাসে আমি দেখব, তোমরা আমার নিকট জমা দিবা। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। মনে রাখবা, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা এই করোনা নামক মহামারী থেকে রেহাই পেতে পারি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।